হাই স্টুডেন্টস, আশা করি তোমরা আগের চ্যাপ্টার ঘর্ষণ কমপ্লিট করে নিয়েছো। এবারে আমরা একটা নিউ চ্যাপ্টার পড়ব যার নাম হচ্ছে সার্কুলার মোশন অথবা বৃত্তীয় গতি। তো একটু পুরনো কথা মনে করাই, আমরা ফার্স্ট চ্যাপ্টারের পর যে সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলাম, যেটা সাঁতরা বইতে স্মৃতিবিজ্ঞান এবং আমাদের ছায়ার বইতে একমাত্রিক গতি কিংবা ওয়ান ডাইমেনশনাল মোশন নাম ছিল। তোমরা সেখানে নিশ্চিত লক্ষ্য করেছো যে বস্তুকণার গতি সম্বন্ধে দুটো কথা বলা ছিল, যে গতি দু প্রকারের, একটা ছিল চলন গতি যেটাকে আমরা ট্রান্সলেশনাল মোশন বলেছিলাম, আর সেকেন্ড হচ্ছে আবর্ত গতি বা ঘূর্ণন গতি অথবা বৃত্তীয় গতি, যেটা আমাদের আলোচ্য বিষয় এই চ্যাপ্টারে। তো মনে করে দেখো, আবার কিছু এরকমও ছিল যেখানে চলন গতি এবং বৃত্তীয় গতি দুটো একই সঙ্গে হচ্ছিল, যেমন মিশ্র গতি। যেরকম সাইকেলের চাকার গতি তোমরা দেখেছিলে সাইকেল যখন চলে। তার মানে সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতিতে আমরা মূলত চলন সম্বন্ধে কিংবা চলন গতি সম্বন্ধে আলোচনা করেছিলাম। বৃত্তীয় গতি সম্বন্ধে কোনো রকম সেরকম আলোচনা হয়নি, কিন্তু এখন যে চ্যাপ্টারটা আমরা পড়ব এই চ্যাপ্টারটা কিন্তু গোটাটাই বৃত্তীয় গতি সম্বন্ধে। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এই চ্যাপ্টারটা পরীক্ষার দৃষ্টিকোণেও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। অনেক রকমের প্রশ্ন এসছে অ্যানুয়াল এক্সামে আর হ্যাপিলি এক্সামেও। তো আমরা শুরু করি যে সবচেয়ে প্রথম যেটা জানার চেষ্টা করব আমরা, যেটা সেই চ্যাপ্টারেও তোমরা সংজ্ঞা পড়েছিলে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি কিংবা ঘূর্ণন গতি আমরা কাকে বলি। যখন কোনো কণা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সে বৃত্তাকার পথে গতিশীল হয় কিংবা ঘোরে, তখন সেই কণার গতিকে আমরা বৃত্তীয় গতি, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে আর যেহেতু ঘুরছে ওই জন্য তাকে আমরা ঘূর্ণন গতি বলে থাকি। যেরকম তোমরা এখানেও দেখতে পাচ্ছ, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে, এটা এখানে অবশ্য অ্যান্টি ক্লকওয়াইজ মোশন রয়েছে, ক্লকওয়াইজ মোশনও হতে পারে, সেটা কোনো ব্যাপারই নয়। এখানেও তোমরা দেখতে পারো একটা ঘূর্ণাক্ষ থাকছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ঘূর্ণনাক্ষ বা ঘূর্ণাক্ষ কি? না, বৃত্তাকার পথের কেন্দ্রের মধ্য দিয়ে ও তলটা, এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে প্লেনটা রয়েছে, এই তলের অবিলম্বভাবে অঙ্কিত যে সরলরেখা তাকেই বলা হয় ঘূর্ণাক্ষ বা ঘূর্ণনাক্ষ। যে সরলরেখাটা অঙ্কন করা হয়েছে এরকম অবিলম্ব বরাবর এবং কেন্দ্রের মধ্য দিয়ে, তাকেই বলা হচ্ছে ঘূর্ণাক্ষ। এখানে যেরকম সেই বিন্দুটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ও বিন্দু। তো ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এই যে তলটা, যে সমতলে বৃত্তাকার পথটা রয়েছে কিংবা যেখানে সে গতিশীল হচ্ছে, তাকেই বলা হচ্ছে প্লেন অফ রোটেশন কিংবা ঘূর্ণনতল। এবং এই ও বিন্দু কিংবা কেন্দ্রবিন্দু সাপেক্ষে যে লম্বটা টানা হয়েছে, সেই অক্ষটাকেই বলা হচ্ছে ঘূর্ণাক্ষ অথবা ঘূর্ণনক্ষ। আর যে আর ব্যাসার্ধে তোমরা দেখলে যে বৃত্তটা রয়েছে, তাকে আমরা বলি ব্যাসার্ধ ভেক্টর কিংবা দূরক, যাকে ইংলিশে আমরা বলি রেডিয়াস ভেক্টর। এর যে অভিমুখটা, এটা কিন্তু দেখতেই পাচ্ছ কেন্দ্র থেকে বস্তু কিংবা বস্তুকণার দিকে। বস্তুকণা ঘুরছে যেহেতু এইভাবে, এই ক্ষেত্রে এই এক্সাম্পলে, তার মানে বস্তুকণাটির ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এই রেডিয়াস ভেক্টর কিংবা দূরকও কিন্তু তার সঙ্গেই ঘুরছে। আশা করি পরিষ্কার হয়েছে ব্যাপারটা। এইবারে দেখো, আমরা একটা কোঅর্ডিনেট সম্বন্ধে জানব, সেটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক, এই অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। আমরা এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করব। এই ডায়াগ্রামে একটু লক্ষ্য করে দেখো, একটা স্থির ব্যাসার্ধ, যেটা এখানে ডায়াগ্রামে ওপি আঁকা আছে, এটা ধরে নেওয়া হলো শুরুতে। এবার সাপোজ এইখান থেকে কণাটি এই বৃত্তাকার পথের পরিধির উপর এই বিন্দুতে ছিল, তখন এই যে বৃত্তচাপ এ থেকে পি, সেইটা ও বিন্দুতে কত পরিমাণ কোণের সৃষ্টি করেছে? না, দেখতেই পাচ্ছি আমরা ডায়াগ্রামে θ1 কোণ সৃষ্টি করেছে। এই যে θ1 কোণ সৃষ্টি করেছে, একেই বলা হয় কৌণিক স্থানাঙ্ক। তাহলে একটা কোণের ব্যাপার আছে, ওই জন্য একে বলা হয় কৌণিক, এই জন্য নাম পড়ে গেল কৌণিক স্থানাঙ্ক। সাপোজ পিতে
আমরা এ পি এর সাপেক্ষে বের করছি, এরকম তো হতে পারে সেই কণাটি হয়তো সিতে চলে এলো, তখন যেহেতু এটা নিচের দিকে হচ্ছে, তার মানে কি না আমরা এইটাকে যদি পজিটিভ সাইড ধরি, এটাকে তো পজিটিভ ধরতে পারছি না, এটা তাহলে নেগেটিভ, তাই দেখো এখানে -θ3 এসছে। একইভাবে দেখো যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার এটা একটা সামনের দিকে, এই জন্য এটাকে পজিটিভ ধরা হচ্ছে, ওই জন্য দেখো একটা +θ2 লেখা রয়েছে। তার মানে তোমাদের এটা বুঝতে হবে যে আমরা একটা মাত্র স্থানাঙ্ক যদি জেনে থাকি, তার নির্দিষ্ট বৃত্তাকার পথ বরাবর আমরা সেই কণার অবস্থান সম্পূর্ণভাবে কিংবা কমপ্লিটলি জানতে পারবো, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো আমাদের এখানে এই যে সি বিন্দু, এটা কিন্তু কৌণিক স্থানাঙ্ক এর কিন্তু নেগেটিভ। তার মানে কি না আবর্ত গতি যেগুলো হয় সেগুলো সাধারণত আমরা ঘড়ির কাঁটার যদি বিপরীত মুখে হয় তাহলে কিন্তু থিটাকে পজিটিভ ধরা হয়। যেরকম এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ θ1 θ2 এগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য পজিটিভ ধরা হয়েছে, আর এইটাকে দেখো ক্লকওয়াইজ, সেই জন্য একে নেগেটিভ ধরা হয়েছে। তাহলে এইখান থেকে এটা মনে রাখতে হবে, তোমাদের বইতেও লেখা রয়েছে, তোমাদের ভালো করে মনে রাখবে অ্যাপ্লাই করার সময় যেন কোনো কনফিউশন না হয়। যেরকম তোমরা একমাত্রিক গতিতে কিংবা নবম শ্রেণী পড়ার সময় যখন বলগতি চ্যাপ্টারটা পড়েছিলে তখন মনে করে দেখো শুধু সরণ পড়েছিলে, এবারে সরণ তো আমরা পড়েছি, আমরা এস কিংবা এক্স দিয়েও লিখেছি, অনেকে ডি দিয়েও লিখেছে। এই যে সরণ আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো নামটা চেঞ্জ হচ্ছে, কৌণিক সরণ। তো নাম থেকে বুঝতে পারছি একটা কোণের কোনো সরণের ব্যাপার এসছে। তো এইটা আমরা কিভাবে বুঝবো না, প্রথমে আমি সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিই। না কোনো ঘূর্ণনশীল কণার, যে কোনো কণা হোক না কেন যে ঘুরছে, যার আবর্ত গতি রয়েছে, তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের সেই অবস্থানে দুটি গতিপথের কেন্দ্র কিংবা গতিপথের যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকেই বলা হয় কৌণিক সরণ। আমি তোমাদের এই ডায়াগ্রামটা দেখতে বলবো। এই ডায়াগ্রামে তোমরা লক্ষ্য করে দেখো, শুরুতে সে তার কৌণিক স্থানাঙ্ক ছিল θ1 যখন সে এ তে ছিল, যখন সে বি তে চলে এসছে তখন তার কৌণিক স্থানাঙ্ক হয়েছে θ2। তাহলে কৌণিক সরণ কত হবে, যেরকম আমরা এমনি সরণের ক্ষেত্রে যেরকম আমরা বের করতাম ওই রকমই। তাহলে θ1 এ ছিল, সেখান থেকে θ2 তে গেছে, তাহলে এই এবি গতিপথের জন্য কৌণিক সরণ কত হবে না শুধু থিটা হবে। সে থিটাটা পাবো কি করে না θ2 অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, মানে θ2 মাইনাস θ1 করলেই আমরা পেয়ে যাব। তার মানে জ্যামিতিক ভাবে যদি বলি কিংবা জ্যামিতির সাহায্যে যদি বলি, কোণ এ ও বি কৌণিক সরণকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু পথটা এবি নিয়েছে, যদি আমি এখানে সি ডি আর কিছু নিই তখন আরো বড় হবে, ডিপ চেঞ্জ হবে স্বাভাবিকভাবে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা জানবো এই কোণের পরিমাপটা আমরা কিভাবে করি। না তোমরা সবাই জানো, তোমরা ছোটবেলা থেকে জ্যামিতি করে আসছো, তো স্কুল লেভেলে তোমরা আপ টু 10 অনেকবার দেখেছো যে আমরা কোণগুলো যখন ব্যবহার করি তখন আমরা তাই ইউনিট যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিগ্রি। এছাড়া আমরা কোণের যে শীর্ষবিন্দু রয়েছে তাকে যদি কেন্দ্র করে বৃত্ত আঁকি, তখন ওই কোণের কিংবা সেই যে অ্যাঙ্গেলটা থাকবে ওই কোণের এই সম্মুখস্থ যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তটির যে ব্যাসার্ধের অনুপাত, তার সাহায্যেও কিন্তু আমরা কোণের পরিমাপ করে থাকি। এটা তো আমরা কোথায় পড়েছি না আমরা ত্রিকোণমিতিতেও এই লক্ষ্যটা করে দেখেছি। সেখানে মনে করে দেখো একটা ফর্মুলা থাকতো s = r θ অথবা θ = s/r, যেখানে s থাকতো বৃত্তচাপ, আর হতো ব্যাসার্ধ। তো আমরা এই ডায়াগ্রামে সেটা আবার ক্লিয়ার করে নেব যাতে করে কোনো কনফিউশন না থাকে। এই ক্ষেত্রে যদি থিটা বলি তাহলে কোণ আমি কত বলেছিলাম, এ ও বি, সেই ছিল কোণ। তাহলে এ ও বি মানে হচ্ছে এই ক্ষেত্রে দেখো বৃত্তচাপটা কত, এ বি, দেখতেই পাচ্ছ তোমরা। ব্যাসার্ধ ও এও বলতে পারো, ও বিও বলতে পারো, আমি প্রাথমিকটাই ধরবো যেটা প্রথমে এসেছিল। তাহলে এখানে চাপ এ বি বাই ব্যাসার্ধ ও এ, তাহলে মিলিয়ে দেখো বইয়ের সাথে একদম কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এভাবে যে কোণের মান আমরা পাচ্ছি তা হলো কিন্তু তার একক যেটা, সেটা হচ্ছে কিন্তু রেডিয়ান। তাহলে এখান থেকে স্পষ্ট যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। কেন আমরা জানি যে এইভাবে যে কোণটা বের করা হয় তার ইউনিট কিন্তু ডিগ্রি না, সেটা হচ্ছে রেডিয়ান। তাহলে তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, আবার আমি বলবো যে তাহলে পাই রেডিয়ান সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো। তাহলে রেডিয়ান তোমরা দেখতেই পাচ্ছ, এর চাপ ডাইমেনশন হচ্ছে এল। চাপ মানে আমি
সেই বলের চাপের কথা বলছি না, চাপ মানে বৃত্তচাপ। তাহলে দৈর্ঘ্য, তাহলে এটাও এল এটাও এল, তাহলে এল এল কেটে যাচ্ছে, তাহলে মানে মাত্রাহীন রাশি। তাহলে এই যে দেখো কোনো মাত্রা নেই, এটা শুধুমাত্র একটা নাম্বার কিংবা সংখ্যা। এই কারণে সব পদ্ধতিতে, সে যে পদ্ধতিতে মাপা হোক না কেন, রেডিয়ানের হিসাবটা কিন্তু কোণের পরিমাপের ক্ষেত্রে খুবই সুবিধাজনক, যেহেতু কোনো গন্ডগোল একক নিয়ে থাকছে না। কৌণিক সরণ একটি মাত্রাহীন ভৌত রাশি, আর কিন্তু মাত্রাহীন হলেও এর একক কিন্তু রয়েছে, একে আমরা রেডিয়ান এককে প্রকাশ করে থাকি। তাহলে আশা করি তোমাদের কৌণিক সরণ এবং কোণের যে পরিমাপ সেটা তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং টপিক, যেটা সম্বন্ধে আমরা একটু পড়েছি ভেক্টর চ্যাপ্টারে, সেটাকে একটু ভালো করে পড়ে নিতে হবে যাতে করে কোনো রকম কনফিউশন না থাকে। সেটা হচ্ছে আমাদের ভেক্টর যে রয়েছে, ভেক্টর অনেক রকমের তোমরা ভেক্টর পড়েছিলে, একরেখীয় ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, একতলীয় ভেক্টর, অনেক রকম পড়েছো। সেগুলো বাদে ভেক্টরের আরেকটা ক্লাসিফিকেশন আছে, যেটা অ্যাক্সিয়াল ভেক্টর আর একটা পোলার ভেক্টরে ডিভাইডেড, মানে মেরু ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। মেরু ভেক্টর মানে পোলার ভেক্টর, আর অক্ষীয় মানে বুঝতেই পারছো অ্যাক্সিস, মিনস অ্যাক্সিয়াল ভেক্টর। তো আমরা কি জানি, এই যে রৈখিক সরণ যেটা এস, কিংবা বেগ ভি, কিংবা ত্বরণ, এগুলো সবগুলোই হচ্ছে ভেক্টর রাশি। আবার এই যে কৌণিক সরণ, বেগ, মানে বেগ মানে আমি কৌণিক বেগের কথা বলছি, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি। এইবার প্রশ্ন হচ্ছে, যখন এদেরকে আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করার কথা ভাববো, এদের মান ছাড়া অভিমুখ জানার প্রয়োজন রয়েছে, যেহেতু এরা ভেক্টর রাশি। কিন্তু যখন কৌণিক সরণ কি কৌণিক ত্বরণ কিংবা কৌণিক বেগের কথা আসে, তখন একটা নির্দিষ্ট অভিমুখ, কিংবা নির্দিষ্ট অভিমুখ তো আগেও ছিল, একটা নির্দিষ্ট অক্ষের কথা বলা হয়, সেটা হচ্ছে ঘূর্ণাক্ষ। এই ধরনের ভেক্টরগুলোর দিক সেই ঘূর্ণাক্ষ বরাবর কিন্তু ধরা হয়। এবারে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, এই যে রৈখিক গতি মানে চলন গতির সাথে যেগুলো রিলেটেড, এগুলোর কিন্তু একটা বাস্তব দিক থাকে, সে যে দিকই হোক না কেন বাস্তব দিকটা থাকে। এই জন্য এগুলোকে বলা হয় মেরু ভেক্টর। কেন? এদের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে, বস্তু একটা বিন্দু থেকে শুরু করে একটা বিন্দুতে যাচ্ছে কিংবা আসছে, এরকম কিছু ব্যাপার। আর ঘূর্ণন সম্বন্ধে যতগুলো ভেক্টর ইউজ হয়, সে কৌণিক সরণ হোক, কৌণিক বেগ হোক, কৌণিক ভরবেগ হোক, সব কটা কিন্তু একটা অক্ষীয় ভেক্টরের উদাহরণ। তার মানে এটা একটা নির্দিষ্ট বাস্তব অক্ষ বরাবর ক্রিয়া করে, একে বলা হয় ঘূর্ণাক্ষ কিংবা ঘূর্ণন অক্ষ। তাহলে এখানে আমরা ডায়াগ্রামে সেটা ক্লিয়ার করে নিতে পারি, যেটা এখানে দেখতে পাচ্ছ, যে প্রথম ডায়াগ্রামে একটা ঢাকনা রয়েছে, তার গতির অভিমুখ দেখতেই পাচ্ছ, এই বরাবর হচ্ছে, এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্ষীয় ভেক্টরের দিক, আর এটা হচ্ছে ঘূর্ণনের দিক। পরের ডায়াগ্রামে তোমরা লক্ষ্য করে দেখতে পারো ঢাকনাটা অগ্রগতি কোন দিকে হচ্ছে, এই দিক, তাই তো, এটা তখন নিচের দিকে। তো এই যে ব্যাপারটা রয়েছে, এইখানে তোমাদের যেটা বুঝতে হবে সেটা কি না, একটা বৃত্তাকার পথে একটা বস্তুকণার যে গতি দক্ষিণাবর্তী হতে পারে, আবার বামাবর্তী হতে পারে, মানে ক্লকওয়াইজ মোশনও হতে পারে, যেটা ডায়াগ্রামে তোমরা দেখলে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই হতে পারে। কিন্তু দু ধরনের গতি পরস্পরের বিপরীত, তাই ঘূর্ণন অক্ষের যে অভিমুখ, এই দিকটা দেখো নিচের দিকে ছিল, ডাউনওয়ার্ডস ছিল, এটা হচ্ছে কিন্তু আপওয়ার্ডস, এই জন্য বিপরীত দিকে ধরে নেওয়া হয়। তাহলে নর্মাল কনভেনশনটা কি, প্রচলিত যে প্রথাটা কি? প্রথাটা হচ্ছে একটা ডান পাকের স্ক্রু যদি নিই, সে যেদিকে ঘুরবে ঘূর্ণনের দিকটাও কিন্তু সেই দিকে হবে। তবে স্ক্রুটির যে অগ্রগতির যে দিক, সেটাই কিন্তু অক্ষীয় ভেক্টরের অভিমুখ। এবার তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন হবে যে এই ডান পাকের স্ক্রু কিংবা বাঁ পাকের স্ক্রু যে বলা হয়, রাইট হ্যান্ডেড স্ক্রু, লেফট হ্যান্ডেড স্ক্রু, কি জিনিস এটা? না দেখো, যদি এটা স্ক্রু আমি ধরি কিছুক্ষণের জন্য, তাহলে ডান পাকের স্ক্রুর নর্মাল মোশনটা কি এরকম, তাই তো? তাহলে বুঝতেই পারছো, যদি এটা থাকতো কোনো কিছু ভেতরে যাওয়ার মতো স্ক্রু যদি থাকতো, তাহলে এটা কি হতো, অগ্রভাগটা নিচের দিকে যেত। আবার লেফট হ্যান্ডেড স্ক্রু যদি হয়, লেফট হ্যান্ডেডের নর্মাল মোশনটা কেমন, এরকম নর্মাল মোশনটা। তাহলে একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি যদি এই জিনিসটাকে এখানে সেটেল করার চেষ্টা করি,
এখানে একটা ক্লকওয়াইজ মোশন ছিল, দেখো। তা ক্লকওয়াইজ মোশনের জন্য ভেতরের দিকে যাবে স্ক্রুটা, ওই জন্য দেখো নিচের দিকে। আর লেফট হ্যান্ডের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো তোমরা, যে লেফট হ্যান্ডে যখন হচ্ছে তখন তার নর্মাল মোশনটা কি না এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি স্ক্রুটা বেরিয়ে আসবে, তাই জন্য দেখো উপরের দিকে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এইখানে একটা উদাহরণ দিয়েছে, যেটা আমি এক্ষুনি তোমাদের বলছিলাম, যে উদাহরণস্বরূপ টেবিলে রাখা একটা শিশির ঢাকনা প্যাঁচ দিয়ে খোলার সময় ঢাকনাটার ঘূর্ণন বামাবর্তী ওপর থেকে দেখলে, এবং ঢাকনাটির অগ্রগতি কি হয় ওপরের দিকে। যেরকম আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি বোতল নিয়ে, যে যখন এটাকে আমি এখন লাগানো রয়েছে আমাকে খুলতে হবে, তো এদিকে করলে তো আর খুলতে পারবো না। তার মানে কি নর্মাল রাইট হ্যান্ডেড মোশন করলে কিন্তু আমি পাচ্ছি না খুলতে, কিন্তু যদি লেফট হ্যান্ডেড মোশন করি নর্মাল, তাহলে কি হবে দেখো ওপরের দিকে যাচ্ছে, তারপরে আমরা খুলছে, তাহলে ওপরের দিকে যাচ্ছে, তাহলে ঘূর্ণাক্ষটা বুঝতেই পারছো ওপরের দিকে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো ঘূর্ণাক্ষটা ওপরের দিকেই রয়েছে। তাহলে আশা করি পরিষ্কার হয়েছে। এইখানে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কৌণিক সরণটা আমরা কিভাবে দেখবো না। দেখো আমি আগেই বলেছি কৌণিক সরণ হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। তাহলে সাপোজ এইটা হচ্ছে তার প্রাথমিক অবস্থানের কথা আমি যেটা বলছিলাম, তাহলে এই অবস্থানে এসে পৌঁছালো, তাহলে অ্যাঙ্গেল একটা ডিফারেন্স থাকবে, যেমন θ2 - θ1। সেই ডিফারেন্সটাকে আমরা ধরছি ডেল থিটা। ডেল মানে যে ক্ষুদ্র একটা পরিমাপকে বোঝাচ্ছে, যেরকম তোমরা যখন ক্যালকুলাস জানবে তখন দেখবে ডি থিটা। তাহলে এর যেহেতু এটা একটা ভেক্টর রাশি, ওই জন্য থিটার মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হচ্ছে, ডেলের মাথায় ভেক্টর চিহ্ন থাকবে না, সেটা তো পরিমাণকে বোঝাচ্ছে, স্মল চেঞ্জকে বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে এই যে ডেল থিটা যেটা জানলে তোমরা, এই ডেল থিটাটাই হচ্ছে এই ক্ষেত্রে কৌণিক সরণ। এবার স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা জিজ্ঞাসা হবে যে তাহলে রৈখিক সরণ আর যে কৌণিক সরণ, যে রৈখিক সরণ আগে পড়েছি আমরা একমাত্রিক গতিতে, আর এখন পড়লাম কৌণিক সরণ, তো হাউ দে আর রিলেটেড, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবারে আমি তোমাদের একটু আগে যেটা বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে এই ডায়াগ্রামটা দেখি আমি তখন বলেছিলাম যে যে অ্যাঙ্গেলটা থিটা আমরা বের করছি সেটা অ্যাকচুয়ালি কি না এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা। তো থিটা ইকুয়ালস টু এস বাই আর, এস মিনস বৃত্তচাপ, আর ব্যাসার্ধ, মানে এইটা বলেছিলাম। তোমরা দেখবে এখানে সেটাই রিপিটেড। দেখো আমি যেটা তোমাদের একটু আগে আলোচনা করছিলাম সেই জিনিসটাই এসছে। থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ এ বি বাই ব্যাসার্ধ ও এ, ইট মিনস এস বাই আর। তো এটাকেই আমরা সূত্র আকারে যদি বলি এস ইকুয়ালস টু আর থিটা, তো এটা কিন্তু আমরা আগেই পড়েছি, ওইটাই অ্যাকচুয়ালি রিলেশন, যেখানে এস হচ্ছে আমাদের বলতে পারি অতিক্রান্ত দূরত্ব। যেটা মনে করে দেখো আমি এখানে ডায়াগ্রামে তোমাদের দেখিয়েছিলাম যে এ বি পথের কথা বলেছিলাম, মনে করে দেখো ওই এ বি পথটাই তো এস। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ। তার মানে এই এসটাকে, অতিক্রান্ত দূরত্বকে অ্যাকচুয়ালি রৈখিক সরণ কিন্তু বলা চলে না, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি তোমরা জানো, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু বৃত্তীয় গতিতে সরণের যে দিকটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা বারংবার অভিমুখ কিন্তু পরিবর্তন হচ্ছে। তুমি এখানে করবে তো একটা স্পর্শক টানতে হবে, এখানে করবে একটা স্পর্শক টানতে হবে, তাহলে ঘন ঘন পরিবর্তন হচ্ছে পুরো অল অ্যারাউন্ড মোশনে। তাহলে এরকম কেসে আমরা কি করব না, বৃত্তীয় গতিতে যে সরণের দিক ক্রমাগত যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের মান ও সরণের মান এক কিন্তু হয় না। কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে এই রৈখিক সরণ ও কৌণিক সরণ এই দুটি রাশির মধ্যে কৌণিক সরণটাই কিন্তু সুবিধা রয়েছে ব্যবহার করা। কেন না, রৈখিক সরণ নিলে তার তো একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, যেটা এই ক্ষেত্রে থাকছে না। কিন্তু কৌণিক সরণে কি না দিক, এইখানে কি হচ্ছে কৌণিক সরণের দিক কিন্তু নির্দিষ্ট থাকছে, সেটা হচ্ছে তার ঘূর্ণাক্ষ বরাবর। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তার মধ্যে অনেকগুলো কণা থাকবে, তাহলে ভিন্ন ভিন্ন কণার অতিক্রান্ত দূরত্ব ভিন্ন ভিন্ন স্বাভাবিকভাবে হতে পারে, কিন্তু প্রত্যেকটি কণার কৌণিক সরণ একই হয়। এবারে ঘূর্ণনের সময় একটা বৈদ্যুতিক পাখার কেন্দ্রের কাছাকাছি যদি একটি বিন্দুর তুলনায় দূরবর্তী কোনো বিন্দু যদি নিই, তাহলে সে কি করবে না বেশি পথ অতিক্রম করবে, যদিও তারা উভয়ই নিজে নিজের ঘূর্ণন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা কিন্তু সমান হয়। তার মানে কি, কোনো বিন্দু ধরো একটা ফ্যানের উদাহরণ যেহেতু আমরা দিচ্ছি, তাহলে বৈদ্যুতিক পাখার কেন্দ্রের কাছাকাছি যে বিন্দুটা রয়েছে সে তো স্বাভাবিকভাবে কম দূরত্ব করছে, কিন্তু দূরবর্তী যে বিন্দু থাকছে সে তো বেশি পথ দূরত্ব করবে কিংবা বেশি পথ যেতে পারবে। কিন্তু যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা কিন্তু ইকুয়াল। যেরকম ধরো আমি এই বিন্দু যদি এখানে ধরি,
সে কিন্তু কম ডিস্টেন্স যাচ্ছে, কিন্তু এইখানে দেখো তো সে কিন্তু কত বেশি ডিস্টেন্স যাচ্ছে। দেখো তো যত দূরের দিকে যাবে তত বেশি ডিস্টেন্স হবে, কিন্তু অ্যাঙ্গেল তো আর চেঞ্জ হচ্ছে না। কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু সেই θ2 কি θ1 যাই থাকুক না কেন সেটা কিন্তু সেম থাকছে। তাহলে তোমরা আশা করি এখানে বৃত্তীয় গতির যে ফান্ডামেন্টাল জিনিস, যে কৌণিক সরণ সম্বন্ধে এবং মোশন কিরকম হয় আবর্ত গতির ক্ষেত্রে, ঘূর্ণাক্ষের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে কৌণিক বেগ, পর্যায়কাল আরো কিছু রিলেটেড টপিক সম্বন্ধে আলোচনা করব। ওকে, টিল দেন, বাই।